আগে আপনাকে রোগটা চিহ্নিত করতে হবে, তারপর আপনি সেই সমস্যা অনুযায়ী ওষুধ দিতে হবে। এখন কি সমস্যার কি ওষুধ সেটা তো পার্টিকুলারলি পড়াশোনার মাধ্যমে সবাই জানে। মূল চ্যালেঞ্জটা হচ্ছে রোগটা চিহ্নিত করা। বুঝতে পারছেন ভাই? গায়ে জ্বর হলে কি ওষুধ খাই এটা সবাই জানে, পেটে ব্যথা হলে কি ওষুধ খাই, মাথা ব্যথা হলে কি কি করতে হবে এটা সবাই জানে। কথা হচ্ছে যে মাথা ব্যথাটা আসলো কোত্থেকে? মাথা ব্যথা এটা তো একটা উপসর্গ, গায়ে জ্বরের কিছু উপসর্গ আছে, শরীর গরম হয়ে যাওয়া, দুর্বল লাগা। হ্যাঁ, এখন এগুলো তো উপসর্গ। রোগটা কোথায়, রোগের গোড়াটা কোথায়? সেই জন্য যে কোনো কিছুর মূল চ্যালেঞ্জটা হচ্ছে রোগটাকে চিহ্নিত করা। তো আমরা চেষ্টা করব পুরো মুসলিম উম্মার রোগটাকে চিহ্নিত করার জন্য। সেই জন্য আমরা ক্রাইসিসটিকে অনেক বড় করে দেখিয়েছি। ক্রাইসিস এখানে কিন্তু ক্রাইসিসের প্রকারকে আমরা সামনে নিয়ে এসেছি, ক্রাইসিসের স্বরূপ, ক্রাইসিসের সমাধান, ক্রাইসিসের যে অবস্থা, প্রেক্ষাপট, এগুলো আমরা সামান্য সামান্য করে টাচ দেওয়ার চেষ্টা করব। এগুলো আমরা আসলে লালখান বাজারে আমরা কেন্দ্রীয় যেটা প্রশিক্ষণ, কেন্দ্রীয় প্রশিক্ষণে আমরা ধারাবাহিক প্রশিক্ষণ দিয়েছি, একদম 40 মিনিট 1 ঘন্টার প্রশিক্ষণ দিয়েছি। তা আপনারা চেষ্টা করবেন পরবর্তী বিভিন্ন প্রশিক্ষণগুলোতে অ্যাটেন্ড হয়ে এটা বিস্তারিত নেওয়ার জন্য। তো ক্রাইসিসটাকে আমরা প্রথমে 2 ভাগে ভাগ করি। একটা হচ্ছে বাহ্যিক ক্রাইসিস ইন্টারনাল, আর একটা হচ্ছে ইন্টারনাল, আরেকটা হচ্ছে এক্সটার্নাল। একটা হচ্ছে অভ্যন্তরীণ সমস্যা আমাদের, আরেকটা হচ্ছে বাহ্যিক সমস্যা। অভ্যন্তরীণ সমস্যাটা হচ্ছে যে একটা ফলাফল, এটার উৎস হচ্ছে যে বাহ্যিক সমস্যা মোটা দাগে। তো বাহ্যিক সমস্যাটা আসলো, বাহ্যিক সমস্যাটা কি? বাহ্যিক সমস্যাটা হচ্ছে গ্লোবাল অর্ডার। বাহ্যিক সমস্যাটা কি ভাই? বাহ্যিক সমস্যাটা হচ্ছে গ্লোবাল অর্ডার, অর্থাৎ আন্তর্জাতিক বিশ্ব ব্যবস্থা। যদি আমরা বলি বিশ্ব ব্যবস্থা, বিশ্ব ব্যবস্থা, বিশ্ব ব্যবস্থা আমাদেরকে, এই যে আমেরিকান নেতৃত্বে যে বিশ্ব ব্যবস্থা, এই বিশ্ব ব্যবস্থা আমাদেরকে 2 ভাবে আগ্রাসন চালায়। 2 ভাবে তারা আমাদের মধ্যে ক্রাইসিস তৈরি করেছে। একটা হচ্ছে ডাইরেক্ট অ্যাপ্রোচ, আরেকটা হচ্ছে ইনডাইরেক্ট অ্যাপ্রোচ। একটা হচ্ছে সরাসরি, আরেকটা হচ্ছে কি পরোক্ষভাবে। সরাসরি বলতে সামরিক আগ্রাসন, যেটা ফিলিস্তিনে হয়েছে। ফিলিস্তিনে কারা আক্রমণ করেছে বলেন? ফিলিস্তিনে আক্রমণ কারা করেছে? সাথে আরো একটা নাম আসবে, ইসরায়েল, আমেরিকা। চিন্তা করেন, আমরা যদি কিছুক্ষণের জন্য এই এই জিনিসটা, মানে আফগানিস্তানের প্রশ্ন যখন আসে, সাথে সাথে সেকুলাররা আমাদেরকে প্রশ্ন করে যে মানে আফগানিস্তান নামটা যদি কোনো আলেম টকশুতে উদাহরণস্বরূপ আনে, তখন তারা প্রশ্ন করে নারী অধিকার। ঠাস করে নিয়ে আসে কি নারী অধিকার। আচ্ছা, কিছুক্ষণের জন্য মেনে নিলাম যে আফগানিস্তানের তালেবানরা নারী অধিকার দিচ্ছে না, কিছুক্ষণের জন্য মেনে নিলাম আফগানিস্তান তালেবানরা নারী অধিকার দিচ্ছে না। তো আমেরিকার কথা উঠলে, গণতন্ত্রের কথা উঠলে, লিবারালিজমের কথা উঠলে ইরাকে হামলার কথা আসবে না? লিবারালিজমের কথা বললে কেন লিবারালিজমের নামে, গণতন্ত্রের নামে, আন্তর্জাতিক বিশ্ব ব্যবস্থার নামে ইরাকে হামলা করা হয়েছে, এটা আসবে না কেন? পূর্ব তিতুমিরে হামলা করা হয়েছে, তিউনিসে আগ্রাসন চালানো হয়েছে, আফগানিস্তানে আগ্রাসন চালানো হয়েছে, ফিলিস্তিনে আমেরিকা ইসরায়েলের যৌথ আগ্রাসন এখনো পর্যন্ত চলতেছে। তো হিউম্যানিজমের কথা বললে ইরাকে হামলার কথা আসবে না কেন? ফিলিস্তিনে হামলার কথা আসবে না কেন? আফগানিস্তানে হামলার কথা আসবে না কেন? এটা হচ্ছে চিন্তার দাসত্ব। তারা আমাদেরকে চিন্তাগতভাবে দাস বানিয়ে রেখেছে। তো সেই জায়গা থেকে আমরা ডাইরেক্ট অ্যাপ্রোচ যেটা দেখি, এটা হচ্ছে সামরিক আগ্রাসন। এটা শুধু মুসলমানদের ভূখণ্ড দখল নয়, বরং মুসলমান জাতির ভিতর ঢুকে মুসলমানদের যে কি পয়েন্টগুলো, একদম হরমুজ প্রণালী, তারপর কাতারের মধ্যে, কাতারে তো একেবারে অনেক বেশি মার্কিন সামরিক বেস, ঠিক আছে? অর্থাৎ মুসলমানদের কি পয়েন্টগুলো তারা দখলে নিয়ে নিচ্ছে। একটা যুদ্ধ বাঁধলে তারা কিন্তু সুবিধাবাদী অবস্থানে আছে, অথচ আল্লাহ তাআলা মুসলমানদেরকে যে ভূখণ্ড দিয়েছে, মুসলমানরাই কিন্তু সুবিধাবাদী অবস্থানে থাকার কথা, কিন্তু তারা মুসলমানদের অঞ্চলগুলো দখল করছে জোরপূর্বক, রাগটাক ছাড়া, কোনো ন্যারেটিভ ছাড়া, কোনো বয়ান ছাড়া সরাসরি তারা মুসলমানদের উপর আগ্রাসন চালাইছে। তো এটা হচ্ছে প্রত্যক্ষ সমস্যা, যেটা আমরা বুঝতেছি। আসলে যেটা আমরা বুঝতেছি, মুসলমানদের যে কি পয়েন্টগুলো, গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো, এরা এটা দখল করে রাখছে। কারা? যারা আন্তর্জাতিক বিশ্ব ব্যবস্থার অথরিটি, এরা। এরপর যেটা পরোক্ষ সমস্যা, এটা হচ্ছে যে আরো বেশি মারাত্মক। পরোক্ষ সমস্যাটা প্রত্যক্ষ সমস্যা থেকে মারাত্মক। ফিলিস্তিনে হামলা করতেছে আমরা বুঝতেছি,
এটা আমেরিকা ইসরায়েলের যৌথ আক্রমণ। ফিলিস্তিনে যদি ফিলিস্তিনে হামলার কথা বলি, ক্রাইসিস এটা একটা, এটা আমরা সাথে সাথে বলতে পারতেছি এটা ইসরায়েল এবং আমেরিকার প্রয়োজিত আগ্রাসন। কিন্তু গণতন্ত্রের নামে, সমাজতন্ত্রের নামে, জাতীয়তাবাদের নামে, নারী অধিকারের নামে, হিউম্যানিজমের নামে সেই ভ্যালুসগুলো, যে ওয়েস্টের যেই মুস্তাশরিকিনদের যে ভ্যালুসগুলো আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে, আমরা এক কথাই বলি না এটা ক্রাইসিস এবং এটা আমেরিকা প্রয়োজিত ক্রাইসিস। প্রথমত আমরা এটাকে ক্রাইসিসে মানতে চাই না, প্রথমে আমাদেরকে রূপটা রূপ হিসেবে চিহ্নিত করতে হবে। এখন পরোক্ষ সমস্যাটা হচ্ছে গ্লোবাল অর্ডারের ইনডাইরেক্ট অ্যাপ্রোচ, মানে পরোক্ষ আগ্রাসন। পরোক্ষ আগ্রাসনটা কোথায় করে? এর জায়গা কোথায়? চিন্তা, মানসিকতা। তারপর হচ্ছে যে এই যে রাষ্ট্রের কাঠামোগুলো, ইজমগুলো, মতবাদগুলো। দেখেন গ্লোবাল অর্ডার, এখানে আমরা বলি সোসিও ইকোনো পলিটিক ও ডিপ্লোম্যাটিক সিস্টেম। পরোক্ষ সমস্যাটা হচ্ছে যে বাহ্যিক সমস্যার একটা প্রকার, কিন্তু এই যে বাহ্যিক সমস্যা গ্লোবাল অর্ডার বললাম, এটার প্রতিফল হচ্ছে যে আবার এখান থেকে আসা একটা জিনিস, এটা সোসিও ইকোনো পলিটিক্যাল সিস্টেম, আর্থসামাজিক রাজনৈতিক ব্যবস্থা। আচ্ছা, আমাকে সরল প্রশ্নের উত্তর দেন, সরল প্রশ্নের উত্তর আপনার বলতে হবে কথা, ঠিক আছে না? এই গণতন্ত্র এটা কাদের তৈরি, কারা তৈরি করছে? সরল প্রশ্ন, সমাজতন্ত্র কারা তৈরি করছে? আমরা বলবো গণতন্ত্র তাদের তৈরি যারা ফিলিস্তিনে আগ্রাসন চালায়। গণতন্ত্র তাদের তৈরি যারা ইরাকে নির্বিচারে হামলা চালিয়েছে। গণতন্ত্র তাদের তৈরি যারা সিরিয়ায় হামলা চালিয়েছে। গণতন্ত্র তাদের তৈরি যারা আফগানিস্তানে হামলা চালিয়েছে, নিরীহ মা শিশুদেরকে হত্যা করেছে। এরা হচ্ছে গণতন্ত্রের ফল। গণতন্ত্র তাদের তৈরি। এই গণতন্ত্রের এটা হচ্ছে তাদের গণতান্ত্রিক জেহাদ, এটা হচ্ছে তাদের গণতান্ত্রিক যুদ্ধ। এই যুদ্ধতে তারা বিচার ছাড়া সবাইকে, নারী শিশু সবাইকে হত্যা করেছে। যাই হোক, আমি একদম সংক্ষিপ্ত করার চেষ্টা করতেছি। সোসিও ইকোনো পলিটিক্যাল সিস্টেম, সেখানে সোসিও ইকোনো যে সমস্ত অর্থনৈতিক ব্যবস্থা, আর্থসামাজিক ব্যবস্থা, রাজনৈতিক ব্যবস্থা, রাজনৈতিক ইজমগুলো, এগুলোকে তারা নিয়ন্ত্রণ করছে কিভাবে? এই সিস্টেমের মাধ্যমে। এখন এখানে এই বিষয়টা আসবে। এই বিষয়টা আসার আগে আমি বিশ্ব ব্যবস্থার শান নজুলটা বলবো একটু। এই বিশ্ব ব্যবস্থা আসলোটা কোত্থেকে? তৃতীয় বিশ্ব কোত্থেকে আসলো? তৃতীয় বিশ্বের জন্ম কিভাবে হলো? তৃতীয় বিশ্বের জন্ম হলো আমরা জানি ফরাসি বিপ্লব, ইউরোপীয় রেনেসা। ইউরোপীয় রেনেসা থেকে, ইউরোপীয় রেনেসার পূর্বে 500 শতক থেকে 1500 শতক পর্যন্ত, মোটা দাগে বলতেছি, আমি খুব দ্রুত বলে যাওয়ার চেষ্টা করতেছি। 500 শতক থেকে 1500 শতক পর্যন্ত এটা ছিল মধ্যযুগ। মধ্যযুগের বিভিন্ন সমস্যা ছিল। মধ্যযুগের অথরিটি ছিল 3টা শক্তি: সামন্তবাদ, গির্জাকেন্দ্রিক, এই মানে পোপতন্ত্র, তারপর হচ্ছে যে আপনার এই রাজতন্ত্র, গির্জাকেন্দ্রিক পোপতন্ত্র, সামন্তবাদ। সামন্তবাদীরা জমি জামা, ব্যবসা বাণিজ্য এগুলোকে নিয়ন্ত্রণ করত। তারপর রাজতন্ত্রের রাজনীতি নিয়ন্ত্রণ করত। সবগুলো নিয়ন্ত্রণ করত পোপরা, গির্জাকেন্দ্রিক। অর্থাৎ গির্জাকেন্দ্রিক একটা শাসন ব্যবস্থা গড়ে উঠছিল, যেটা জুলুমের ব্যবস্থা। এটার একটা কারণ আছে কেন গির্জাকেন্দ্রিক। গির্জা এটা তো গোড়া থেকে তৌহিদ ধর্ম থেকে এই গির্জাটা আসছে। এখান থেকে ধর্ম বিকৃত হয়েছে, তত্ত্ব বিকৃত হইতে পারে, কিন্তু এটা জুলুমে পরিণত হলো কেন? মিষ্টি খুবই মজা, মিষ্টি খুবই কি মজা, পচলে কি হয়? যত মজা তত সাজা। আর আমরা যে রুটি খাই, রুটির তুলনামূলক কম মজা, কিছু দিয়ে খেতে হয়, ডাল ভাজা দিয়ে খেতে হয়, চা দিয়ে খেতে হয়, কিন্তু এটা 2-3 দিনও সহজে পচবে না। পচলেও এটা গরম টরম করে কোনো মতে কি করা যাবে। কিন্তু মিষ্টি, দিনটা হচ্ছে সবচাইতে দামি জিনিস। এই দিনটা যখন বিকৃত হয়ে যায়, এটা হয়ে যায় জালেমের হাতিয়ার। এটা ইতিহাসের যুগ যুগ ধরে দিনটা খুব দামি জিনিস, আর এটা পচে গেলে কি হয়? সবচাইতে মানে পচা জিনিস হয়ে যায়। তো এটা ইসাই ধর্মের ক্ষেত্রে এটা হয়েছে। তারা কি করতো, এই মধ্যযুগের মধ্যে তাদের যে অথরিটিগুলো, ধর্মীয় কর্তৃত্ববাদটা ধরে রাখার জন্য তারা তাদের এই উদ্ভব কিছু কথা বলতো। মানে আমাদের সমাজের মধ্যে ইসরায়েলি বর্ণনার অনেকগুলো কথা, মানে উপকথা আছে না অনেকগুলো। পৃথিবীটা একজনের কাঁধের উপর আছে, এই কাঁধ থেকে এই কাঁধে নেওয়ার সময় ভূমিকম্প হয়, এই সমস্ত কতগুলো উপকথা প্রচলন আছে না। এরকম ইসরায়েলি বর্ণনায় অনেকগুলো এই সমস্ত উদ্ভব কথা। তো এখন যখন বিজ্ঞান যখন আসলো 1500 শতকের শুরুর দিকে, যখন 1500 শতকের মাঝামাঝি
যখন ইউরোপে জ্ঞান বিজ্ঞানের চর্চা শুরু হলো, এখন বিজ্ঞান হচ্ছে তিন জিনিসের নাম মনে রাখবেন: চিন্তা, পর্যবেক্ষণ, পরীক্ষণ। চিন্তা, পর্যবেক্ষণ, পরীক্ষণ। চিন্তা করা, পর্যবেক্ষণ করা, পরীক্ষা করে দেখা জিনিসটা ঠিক কিনা। যখন বিজ্ঞান আসলো, বাস্তবতা আসলো, বিজ্ঞান আসলে কোনো ইজমকে দাঁড় করায় না। বিজ্ঞান কোনোদিন কোনো ন্যারেটিভকে দাঁড় করাইতে পারে না। বিজ্ঞান কোনোদিন কোনো মতবাদকে দাঁড় করাইতে পারে না। বিজ্ঞান হিমসেলফ মোবাইল ফোনের মতো, সেটাকে আপনি যেভাবে চালান সেভাবে চলবে, যেটা সার্চ দেন সেটা আসবে। এখন বিজ্ঞান কেন্দ্রিক যে চর্চাটা, এটা শুরু থেকে তো একটা বাস্তববাদী সোজা একটা চর্চা। এই চর্চাটা বাধা হয়ে দাঁড়ালো কাদের জন্য? ইউরোপীয় পোপতন্ত্রের জন্য। অর্থাৎ তারা যে উদ্ভব কথাগুলো বলছে, মানুষের চিন্তা, পর্যবেক্ষণ, পরীক্ষণ, এগুলোকে ভুল প্রমাণিত করার জন্য প্রস্তুত এবং ভুল প্রমাণ করতেছে, তখন তারা, আমি সংক্ষিপ্ত বলতেছি, খুব সামার, এটা অনেক দীর্ঘ আলোচনা একটা বিষয়, গ্যালিলিও সহ অনেক বিজ্ঞানীকে হত্যা করে তারা। এখন এই যে বিজ্ঞানী সমাজ এবং জনগণ ধর্মের বিরুদ্ধে একটা আওয়াজ বা একটা মানে মুখোমুখি দাঁড়াইলো না ব্যাপারটা। একদিকে বিজ্ঞান, আরেকদিকে কি গির্জা, মুখোমুখি দাঁড়ালো। এটা 1500 শতক, 16 শতক, 17 শতক, 18 শতক, 19 শতক, দীর্ঘ একটা অস্থিরতা ইউরোপের মধ্যে চলে। এই অস্থিরতার চূড়ান্ত একটা ফলাফল হলো ইউরোপীয় রেনেসাঁ। ইউরোপীয় রেনেসাঁর মধ্য দিয়ে যেটা হয়েছে, কোনো বিপ্লব হয় নাই। আপনারা মেনে নেবেন না এখন কথাটা, বিপ্লব হয় না মানে কি? অর্থাৎ চিন্তা করেন, ইউরোপীয় রেনেসাঁকে বড় বিপ্লবের একটা আইডিওলজিক একটা বিপ্লব হিসেবে এটাকে সামনে নিয়ে আসা হয়, যে ইউরোপীয় রেনেসাঁ। এটাকে উদাহরণ দেওয়া হয় যে ইউরোপীয় রেনেসাঁ নামটা জানে, তাকে অনেক জ্ঞানে জ্ঞানে তো অনেক কিছু জানে। ইউরোপীয় রেনেসাঁ জানে মানে কি, এই টার্মটা জানে মানে কি, আসলেই তো ইউরোপীয় এই টার্মটা জানে মানে যে ইতিহাসের অনেকগুলো বিষয় জানে। এখন দেখেন, এই ইউরোপীয় রেনেসাঁ আসলে কি বিপ্লব ছিল? আমরা এটাকে চ্যালেঞ্জ করব, ইউরোপীয় রেনেসাঁ বিপ্লব ছিল কিনা। আগে ছিল সামন্তবাদ, সামন্তবাদের জায়গায় আসলো পুঁজিবাদ। কেমনে বিপ্লব হইলে আমার বুঝান। এটা 5 আগস্ট হয়েছে, বিপ্লব হয় নাই। কি হয়েছে যে ভাই? 5 আগস্ট হয়েছে, এটা বিপ্লব হয় নাই তো। যে জায়গায় ছিল সামন্তবাদ, সেখানে বসালে পুঁজিবাদ। পার্থক্যটা কি? আগে শোষণটা চলতো জমিদারদের জমি নিয়ন্ত্রণের মাধ্যমে। আগে সিস্টেমটা ছিল অ্যানালগ পদ্ধতিতে, পরে কলকারখানা হলো, আধুনিক সরঞ্জাম হলো, আধুনিক বিষয়াদি বাড়লো। তো এখন এটা ব্যাংক ব্যবস্থার মাধ্যমে হয়, ব্যাংক নিয়ন্ত্রণের মাধ্যমে পুঁজিবাদটা দাঁড়ায় গেছে। আগে দাঁড়ায় জমি নিয়ন্ত্রণের মাধ্যমে। পার্থক্যটা কোথায়? ওটা অ্যানালগ, এটা ডিজিটাল। এখানে নৈতিক কোনো পার্থক্য আপনারা দেখতে পান? নৈতিক কোনো পার্থক্য আছে? এরপর রাজতন্ত্রের জায়গায় বসাই দিল গণতন্ত্র। রাজতন্ত্র একটা সমস্যা, গণতন্ত্র এর থেকে আরো বড় সমস্যা, এটা জাহেলিয়ত। রাজতন্ত্রের জায়গায় বসালো গণতন্ত্র, সামন্তবাদের জায়গায় বসালো পুঁজিবাদ। পোপতন্ত্র যেটা ছিল, এটা তো একটা সমস্যা, এই সমস্যার জায়গায় বসালো আরেক সমস্যা, সেটা হলো সেকুলারিজম। তো আমরা বলবো সেকুলারিজম হলো ইউরোপীয় সমস্যার ইউরোপীয় সমাধান, গণতন্ত্র হলো ইউরোপীয় সমস্যার ইউরোপীয় সমাধান, পুঁজিবাদ হলো ইউরোপীয় সমস্যার ইউরোপীয় সমাধান, সাম্যবাদ হলো পুঁজিবাদী সমাধান, পুঁজিবাদী চিন্তার ব্যবধান। আপনি পুঁজিবাদ বলেন, সাম্যবাদ বলেন, উভয় বস্তুবাদী চিন্তা করেছে, মানুষকে নিছক অর্থনৈতিক জীব হিসেবে চিন্তা করেছে, কিভাবে খাবে, কিভাবে বন্টন হবে। যাই হোক, আমরা ওদিকে যাচ্ছি না। এখন দেখেন, এই যে ইউরোপীয় রেনেসাঁ, এই রেনেসাঁস থেকেই হচ্ছে যে এই বিশ্ব ব্যবস্থার উৎপত্তি। এই বিশ্ব ব্যবস্থাগুলো আমাদেরকে এভাবে ফাংশন করে, প্রত্যক্ষভাবে প্রত্যক্ষ একটা আগ্রাসন করে, প্রত্যক্ষ আগ্রাসন। যেমন এমনি তুমি দুনিয়ার লিবারেলিজমের কথা বলবে, তুমি খেলাফত কায়েমের কথা বলবে, তোমার প্রতি আর কোনো লিবারেলিজম নেই। তুমি ইসলামের আইনের কথা বলবে, তোমার প্রতি আমি আমারটা প্রচার করতেছি, আমি নো মিলিটেন্সি, নো অ্যাগ্রেসিভ, আমি জাস্ট আমার বয়ানটা, আমার ন্যারেটিভটা আমি প্রচার করতেছি। এই প্রচার আপনাকে করতে দিবেন, এটা গণতন্ত্রের শিক্ষা। তাহলে গণতন্ত্র অ্যাগ্রেসিভ এক্সট্রিমিস্ট লিবারেলিজম। গণতন্ত্র হচ্ছে কি? এক্সট্রিমিস্ট লিবারেলিজম। ভাই, কোনো মতবাদ লিবারেল হতে পারে না, পৃথিবীর কোনো মতবাদ লিবারেল হতে পারে না। পৃথিবীর মতবাদ লিবারেল হতে গেলে তার চিন্তাটা থাকবে নাকি? তার চিন্তাটা উল্টিয়ে দিবে আরেকজন। কোনো মতবাদ লিবারেল হতে পারে না, ইসলামও না। কিসের লিবারেলিজম? ভণ্ডামি। আচ্ছা, এখন আসেন, এটা হচ্ছে বিশ্ব ব্যবস্থার শান নজুল। এরপর আসেন, এই বিশ্ব ব্যবস্থাটা পার্টিকুলারলি আমাদেরকে যে চাপিয়ে দেওয়া হয়েছে, ব্রিটিশের 190 বছরের শাসন, ব্রিটিশের 190 বছরের শাসন
পলাশির পরাজয়ের মধ্য দিয়ে আমাদের পায়ে যে দাসত্বের শিকল বাঁধা হলো, এটা এখনো খুলছে কিনা? ব্রিটিশের শাসন 190 বছরের শাসন না, ব্রিটিশের শাসন এখনো চলতেছে। উঠে গিয়ে দেখেন ব্রিটিশের আইন চলে না, আপনার আইন চলে। হ্যাঁ, সেটা একটা চিন্তা করছে যে এখানে ডাইরেক্ট অ্যাপ্রোচ চলবে না, ইনডাইরেক্ট অ্যাপ্রোচ চালাইতে হবে। তো ইনডাইরেক্ট অ্যাপ্রোচ চলতেছিল। এরা 190 বছরে এরা এই শ্রেণীটাকে তৈরি করছে, রাজনৈতিক আমলা, সুশীল, ব্যবসায়ী। এই শ্রেণীটাকে তৈরি করছে কারা? ব্রিটিশরা। 190 বছরের শাসনে এই শ্রেণী যখন দাঁড়াই গেল, এই শ্রেণীর হাতে তারা এই যে তাদের প্যাকেজ, সোশিও ইকোনো পলিটিক্যাল সিস্টেম, তাদের প্যাকেজটা তাদের কাছে হস্তান্তর করলো। তাদের চিন্তার এটা এরা হচ্ছে রাজনীতিবিদ, আমলা, সুশীল, ব্যবসায়ী। এরা হচ্ছে সেকুলার আলেম। এরা হচ্ছে কি ভাই? সেকুলার আলেম ওলামা, সেকুলার ধর্মের অথরিটি এরা। তো এরা যখন দাঁড়াই গেল শক্তিশালীভাবে, সেকুলাররা তাদের আলেমদের কাছে ক্ষমতা দিয়ে দিল। বুঝতেছেন? এখন এই যে সমস্যাটা, এখন আমরা সমস্যাটাই আছি এখনো, কিন্তু আমরা সমাধানে যাই নাই, সমস্যায় আছে এখনো। এখন সমস্যা যখন এই যে সেকুলাররা একটা ইউরোপীয় সমস্যার ইউরোপীয় সমাধান দিতে গিয়ে একটা জাহিলিয়াতি এস্টাবলিশমেন্টের বিরুদ্ধে নতুন জাহিলিয়াতি এস্টাবলিশমেন্ট দাঁড়ালো, একটা জাহিলিয়াতি এস্টাবলিশমেন্টের বিরুদ্ধে নতুন জাহিলিয়াতি এস্টাবলিশমেন্ট দাঁড়ালো। সেই জাহিলিয়াতি এস্টাবলিশমেন্ট এভাবে আমাদেরকে অ্যাপ্রোচ করতেছে, একটা ডাইরেক্ট, একটা ইনডাইরেক্টটা এই শ্রেণীকে তৈরি করলো, এদের হাতে ক্ষমতা দিল, ক্ষমতা দিয়ে তারা আমাদেরকে রুল করতেছে। তারপর আসেন এবার, তাহলে এখন এই যে বিশ্ব ব্যবস্থার সমস্যাটা কি? বিশ্ব ব্যবস্থার সংকট আমরা কি বলবো? মনের দাসত্ব। ইউরোপীয় সমস্যার ইউরোপীয় সমাধানটা হয়েছে মনের দাসত্বের মাধ্যমে। নিজের মন যা চাইছে, তা নিজের বুদ্ধিতে যা আসছে তা দিয়ে তারা সমাধান করছে। এদের সমস্যা কোথায়? বৈশ্বিক সিস্টেমের দাসত্ব। এদের সমস্যা কোথায়? রাজনীতিবিদ, আমলা, সুশীল, এদের সমস্যাটা কোথায়? বৈশ্বিক সিস্টেমের দাসত্ব। এবার আসেন আমি একেবারে ইয়াতে চলে আসি, অভ্যন্তরীণ সংকট। অভ্যন্তরীণ সংকট, সাধারণ সমাজ, ইসলামপন্থী সমাজ। সাধারণ সমাজের তো আলোচনা চলতেছে। সাধারণ সমাজ যেটা, এটাতে আবার দুই প্রকার, কোরআন শরীফও আছে এটা, আল মুস্তাদআফিন, আল মুস্তাকবিরিন। আরবিতে একটা কথা আছে, আন্নাসু আলা দীনি মুলুকিহিম। মানুষ যারা ক্ষমতাবান, যারা রুল করে, তাদের দিনের উপরেই থাকে, তাদের ব্যবস্থার উপরেই থাকে। তো এখানে সাধারণ শ্রেণী নিয়ে আমাদের খুব একটা কথা নাই। এদের সমস্যা এলিট শ্রেণী দাসত্ব, আমাদের টার্গেট এলিট শ্রেণী। আমাদের টার্গেট এলিট শ্রেণী। এলিট শ্রেণী কারা? এরা হচ্ছে রাজনৈতিক আমলা, সুশীল, ব্যবসায়ী। এরা হচ্ছে কি? সেকুলারিজমের আলেম, গণতন্ত্রের আলেম। এরা হচ্ছে যে কি, মানে গণতন্ত্রের আলেম, সেকুলারিজমের আলেম, এই আপনার পুঁজিবাদী ব্যবস্থার আলেম। এরা টকশুতে এরা কিন্তু আলেম, ফতোয়া দেয় না, বিভিন্ন ফতোয়া নিয়ে তাদের কি হয়, টক্কর হয় পারস্পরিক। উভয়ের দলিল, উভয়ের স্ট্যান্ডার্ড, উভয়ের ক্রায়োরিটি এক জায়গা থেকে উভয় কিন্তু ফতোয়া দেয়। আমরা হানফি, শাফি, আমরা ইখতিলাফগুলো করি না, আল ফিকহুল মুকারানা, কম্পারেটিভ ফিক। তো শাফিরা একটা বললো, হানিফিরা একটা বললো। হানিফিরা শাফিদেরকে এটা বলতেছে যে তোমরা বলো যে খবর ওয়াহেদ দিয়ে কিতাবুল্লাহর উপর এসদিয়াতান কিয়াস, পার্থী কমতি জায়েজ নাই। আল্লাহরা বুঝতেছেন, তো তোমরা এখানে হাজর আসওয়াদকে শর্ত দিছো কেন? এটা তো কিতাবুল্লাহর উপর এসদিয়াতান কিয়াস। তো এটা জবাব আছে, এটা হচ্ছে যে খবর মশহুর দিয়ে এসদিয়াতান কিয়াস। আমি বলতেছি ওইটা মানে উভয়ের স্ট্যান্ডার্ড মূল, উভয় একই স্ট্যান্ডার্ড, একই মানদণ্ডের ভিত্তিতে ইখতিলাফ করতেছে। সেকুলাররা এই যেটা মানে ধর্মের মতো সংবিধানটা, তাদের ধর্মগ্রন্থ, এই ধর্মগ্রন্থের দিকে তারা কি করে দলিল দেয় যে সংবিধান আছে, সংবিধানে নাই। তো সংবিধান কালকে উল্টে গেছে, তো সংবিধান দলিল কিভাবে হয়? মানুষের তৈরি আইন মানুষের জন্য কখনো দলিল হতে পারে না, কারণ মানুষের চিন্তা সীমাবদ্ধ, মানুষের বুদ্ধি সীমাবদ্ধ, সময়ের সাথে যুগের সাথে সীমাবদ্ধ। মানুষ 100 বছর সামনে চিন্তা করতে পারে না পার্টিকুলারলি। মানুষ 100 বছর মানুষ চিন্তা করে যা দেখে তার উপর, দৃশ্যকল্পের বাইরে চিন্তা করতে পারে না। তো আমি শেষ করে দিচ্ছি, অনেক বেশি সময় হয়ে গেছে। বিশ্ব ব্যবস্থার যেই আমাদেরকে এভাবে বিশ্ব ব্যবস্থার অ্যাপ্রোচ করতেছে এই এলিট শ্রেণী, এদের সমস্যা হচ্ছে এই বৈশ্বিক সিস্টেমের দাসত্ব, বৈশ্বিক সিস্টেমের দাসত্ব। এবার আসি ইসলামপন্থী সমাজ। এটা আপনাদেরকে বেশি বলার দরকার নাই, এটা আমরা আলেমদেরকে বলবো, আপনাদেরকে মোটা দাগে বলতেছি। এই যে সমস্যা, রূপ যখন এটা, রূপ তো আমরা ধরতে পারলাম, রূপ যখন এটা,
দরকারটা ছিল উস্তাদ মাসুদ চৌধুরী যেভাবে বয়ান করছেন, আলোচনাটা করছেন, অর্থাৎ আপসহীনভাবে দিনের কাজটা করে যাওয়া, দিনের দাওয়াতটা আপসহীনভাবে চালিয়ে যাওয়া। এখন আমরা কি করছি? প্রচলিত রাজনৈতিক ব্যবস্থা আপোষ করছি কিনা? আমরা প্রচলিত রাজনৈতিক ব্যবস্থা, আমরা গণতন্ত্র মেনে নিচ্ছি কিনা? তাদের সিস্টেমটা আমরা মেনে নিচ্ছি কিনা? তাদের ধর্মের বিধানটা আমরা মেনে নিচ্ছি কিনা? ইসলামের জায়গাটাকে মেনে নেওয়ার সুযোগ আছে কিনা? হযরত উমর রাদিয়াল্লাহু আনহু সামান্য ইনজিলের কয়েকটা পাতা আয়াত পড়তেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর প্রতি কঠোরতা দেখাইছেন যে হযরত মূসা যদি এখন বেঁচে থাকতো, মূসার আমার অনুগত্য করা ছাড়া কোনো কিছু উপায় ছিল না। তারপর দুইজন সাহাবী, এখানে সম্ভবত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু আনহু আছেন, দুইজন সাহাবী, তারা শনিবারকে সম্মান করতেন ইসলাম গ্রহণের পরেও, এবং এই উটের গোশত খাইতে অপছন্দ করতেন। আচ্ছা, আপনারা উটের গোশত খান নাই, এরকম হাত তুলেন তো, যে উটের গোশত খান নাই কখনো? আচ্ছা, আপনার উটের গোশত খান নাই, কোনো সমস্যা আছে? উটের গোশত যে খান নাই, কোনো সমস্যা আছে? উটের গোশত খাওয়াকে অপছন্দ করার কারণে আল্লাহ তাআলা এমন ভাষায় বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা, হে ইমানদারগণ তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। অর্থাৎ তোমরা প্রবেশই করো নাই। ব্যাপারটা কি? ঘটনাটা কি? ব্যাপারটা কি? আপনারা তো উটের গোশত খান নাই, অর্থাৎ এখানে উটের গোশত খাওয়ার ব্যাপার না। ব্যাপারটা হচ্ছে উইথাউট ইসলাম আদার থিং যদি তুমি গ্রহণ করো, এটা কোনো ছাড় দেওয়ার সুযোগ নাই। অন্য কোনো মানদণ্ড, অন্য কোনো ধর্মের ক্যারিটি অনুযায়ী তুমি যদি কিছু গ্রহণ করো, এটা গ্রহণের সুযোগ নাই। সেটার প্রতি ইসলাম খুবই আক্রমণাত্মক ভঙ্গিতে কথা বলছে, তোমরা ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করো। এটা কাকে বলে? একজন মানুষ দরজা দাঁড়ায় আছে, ঢুকতেছেও না, বাইরে হচ্ছে না, তাকে বলছে ভিতরে চলে আসো। এই বিষয়টা বুঝতে পারতেছেন? ইসলামের জায়গা থেকে অন্য কোনো ইজম, অন্য কোনো ধর্ম, অন্য কোনো চিন্তা থেকে সামান্য পরিমাণ নেওয়ার সুযোগ নাই। তারপর তাহলে আলেম সমাজ, এটা সমস্যা। প্রচলিত রাজনীতি, প্রচলিত তাবলিগ জামাত, প্রচলিত মাদ্রাসা, খানকা ব্যবস্থা, পার্টিকুলার বলবো না, এটা আপনাদের বিষয় না, এটা আলেমরা বলবো। আমরা আলেমদেরকে আলাদাভাবে প্রশিক্ষণ দেব। খণ্ডিত দিন চর্চা, খণ্ডিত দিন চর্চা এবং এই আনুষ্ঠানিকতা এবং প্রাতিষ্ঠানিকতা। আরেকটা কথা বলবো, সেটা হচ্ছে এই 1800 এবং 19 শতকে যে রেনেসাঁসের কথা বললাম, ইসলামপন্থীরা নিজেরা সরাসরি খ্রিস্টানদের মতো পুরোপুরি পথভ্রষ্ট না হলেও সিরত এবং সালাফের পথ থেকে বিচ্যুত হয়েছে। সিরত এবং সালাফের বিশুদ্ধ পথ থেকে বিচ্যুত হয়ে তারা এই সমস্ত আনুষ্ঠানিকতা এবং প্রাতিষ্ঠানিকতার মধ্যে ঢুকে এগুলোকে মৌলিক কাজ বানাচ্ছে। অথচ দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠা হয়েছে জিহাদি আন্দোলনের স্রোত দ্বারাই। আপনি ইতিহাস দেন, ফকির মজনু শাহ বিদ্রোহ, ফরাইজি আন্দোলন, হাজী শরীয়তুল্লাহ জিহাদি আন্দোলন, তারপর আঞ্চলিক জিহাদি আন্দোলন, এভাবে হতে হতে জিহাদিদের হাত ধরে দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠা। বুঝতে পারছেন ভাই? জিহাদিদের হাত ধরে দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠা। তো সেই জায়গা থেকে আমরা প্রাতিষ্ঠানিকতা এবং আনুষ্ঠানিকতা এত বেশি হাইলাইট করতেছি, যার কারণে দিন প্রতিষ্ঠার মৌলিক কাজ এবং মৌলিক বয়ান এখানে গৌণ হয়ে গেছে, মানে অগুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। তো সেই জায়গা থেকে আমরা চেষ্টা করব ট্রেডিশনাল ইসলাম চর্চা বাদ দিয়ে সিরাত এবং সুন্নাহর পথে চলার জন্য। এখানে এলিট শ্রেণীর সমস্যাটা হচ্ছে বৈশ্বিক সিস্টেমের দাসত্ব, সাধারণ শ্রেণীর সমস্যা এলিট শ্রেণীর দাসত্ব। তো আমি আর বলবো না, আসলে সমাধানটা নিয়ে বেশি কথা নাই, আমরা ক্রাইসিসটা বুঝছি না। সমাধানটা হচ্ছে কি? আমর বিল মারুফ, নাহি আনিল মুনকার। সমাধানটা হচ্ছে দাওয়া ইলাল্লাহ, আপসহীন দাওয়া। এই দাওয়া সেই দাওয়া না যে দাওয়া দিয়ে হিজরত অনিবার্য হবে না। এই দাওয়া সেই দাওয়াতের কারণে বারাত অনিবার্য হবে, যে দাওয়াতের কারণে হিজরত অনিবার্য হবে, যে দাওয়াতের মাধ্যমে জিহাদ অনিবার্য হবে, যে জিহাদ দিন বিজয়কে অনিবার্য করবে। জিহাদ এমন ব্যাপার না, দেখেন এখানে উস্তাদ আছেন, আমি ভুল করলে উস্তাদ হয়তো পরবর্তীতে বলবেন, জিহাদ একটা রাজনৈতিক সিদ্ধান্ত। জিহাদ কিন্তু 2-4 জনে মিলে করার কোনো বিষয় না। এটা সামগ্রিকভাবে আপনি সমাজের মধ্যে দাওয়াত দিবেন, অনিবার্য হয়ে দাঁড়াবে। জিহাদের ব্যাপারে কোরআনের সর্বপ্রথম বিধানের প্রথম আয়াতের প্রথম শব্দ হচ্ছে উজিনা, অ্যাপ্রুভেড, অনুমতি দেওয়া হলো। আচ্ছা, অনুমতি কখন দেওয়া হয়? সাহাবায়ে কেরামরা তীর তরবারি যা তা নিয়ে মারার জন্য প্রস্তুত, মানে মারতেছে না শুধু, ফাহু ওয়াসফাহু জন্য বলছে আল্লাহ ক্ষমা করো, ইয়া করো, ক্ষমা করো, তাদের জন্য ইয়া করো, দোয়া করো। যখন উজিনা আসছে অনুমতি দেওয়া হলো, পড়ছে যা ভাই। তাহলে উজিনার আগে তো আরো কিছু আছে, উজিনার আগে আরো কিছু আছে না? ইনশাআল্লাহ চেষ্টা করবেন। আমি অল্প সময়ের মধ্যে অগোছালো কথাগুলো বলার চেষ্টা করেছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু।